হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং। যে গল্পের শেষ নেই, দেবপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। টুডে এই বইটার গোয়িং টু রিড দ্য লাস্ট এপিসোড অফ দিস বুক। সো শুরু করি। অনেকদিন থেকে এই বইটা পড়ছিলাম, আমার অসম্ভব প্রিয় একটা বই। আর মাঝখানে আমার জীবনে মানুষের গল্পের যেমন শেষ নেই, সেরকম আমি যেহেতু একটা মানুষ, সেরকম আমারও অনেকগুলা গল্প চলছে একই সাথে জীবনে। সো বইটা পড়তে পড়তে অনেক দিন হয়ে গেল, সো আজকে শেষ হতে যাচ্ছে, ভালোই লাগছে। তো শুরু করি। গত পর্বে পড়েছিলাম বিজ্ঞান কি ও কেন। আজকের পর্বে পড়ব পৃথিবীতে নতুন পৃথিবী। কিন্তু সাধারণ মানুষ, গ্রামের কৃষক আর শহরের শ্রমিক, তারা কি হাত গুটিয়ে চুপটি করে নিজেদের সর্বনাশের আয়োজন শুধু শুনেই চলবে? নিশ্চয় নয়। যদি তাই হতো তাহলে মানুষের গল্প ওখানেই শেষ হতো। শেষ হতো সভ্যতার ইতিহাস, মানুষের কীর্তির কথা। কিন্তু তা হয়নি, হবে না। সাধারণ খেটে খাওয়া মানুষ আওয়াজ তুলেছে, দুনিয়ার শ্রমিক এক হও, পায়ের শেকল ছাড়া তোমাদের হারাবার মতো আর আছে কি? অথচ জয় করবার জন্যই তোমাদের সামনে তো পুরো পৃথিবীটাই। তবে এক হতে হবে, এক হয়ে বুঝতে হবে আজকের পৃথিবীতে বিশাল বিশাল কলকারখানা থেকে শুরু করে উৎপাদনের উপায়গুলোর উপর এক মুঠ মানুষের মালিকানাই যত নষ্টের গোড়া। বিজ্ঞানের অতি আশ্চর্য আবিষ্কারগুলোকে মানুষের কল্যাণে যাতে না লাগানো হয়, তারই হাজারো ফন্দি ফিকির। সেই আবিষ্কার কাজে লাগিয়ে মালিকের দল মুনাফা লুটছে। আর তা যে পাচ্ছে তার আসল কারণটা হলো উৎপাদনের উপায়গুলোর উপর তাদের দখল। আর তাই যদি বদলানো যায় ওই উপায়গুলোর উপর মুষ্টিমেয় মালিকানা, তাহলে বাস্তবতা যায় একেবারে পাল্টে। কিন্তু আজকের মালিকদের হটাতে পারলে এগুলো আসবে কাদের হাতে? সাধারণ মানুষের হাতে। কিন্তু সাধারণ মানুষ তো আর শুধু কথার কথা নয়, তাদের পুরো দলটাকে বলে সমাজ। আজকের মতো সমাজ নয়, সমাজের একেবারে রদবদল করে সত্যিকারের সাধারণ মানুষের স্বার্থে ঢেলে সাজানো নতুন নতুন রকম সমাজ। হাজারো কারচুপি করে এই নতুন ছাঁচে ঢালা সমাজটা হাতে গোনা মালিকদের স্বার্থে চলবে না, থাকবে না তাদের দেশ চালানোর ক্ষমতা। এইরকম একটা সমাজ গড়তে পারলে পুরো দেশটার চেহারা পাল্টে যাবে। আর সব দেশের মানুষ যদি এই পথে এগোতে পারে, তাহলে বদলে যাবে পৃথিবীর চেহারাটাই। পৃথিবীতে আসবে নতুন পৃথিবী। সেই পৃথিবীতে বিজ্ঞান দিয়ে মানুষ মারার কল বানানোর পালা শেষ হবে, শুরু হবে বিজ্ঞানকে মানুষের কল্যাণে লাগানোর পালা। কিন্তু তাও আবার হয় নাকি? মালিকদের হাতে অমর অজস্র সেপাই শান্ত্রী, লাঠিসোঁটা তো দূরের কথা, বন্দুক কামান থেকে শুরু করে হাজার রকম অস্ত্র শস্ত্র। এরা তো সবাই মালিকদেরই ভাড়া খাচ্ছে। মালিকদের বিরুদ্ধে এতটুকু রাত উঠলে এরা একেবারেই ঝাঁপিয়ে পড়বে, টুটি টিপে ধরবে সাধারণ মানুষের, দোলে পিষে শেষ করতে শুরু করবে যারা মালিকের বিরুদ্ধে এতটুকু রব তুলেছে। ব্যাপারটা তাই মোটেও সহজ নয়, কিন্তু সহজ না হলেও সম্ভব। মানুষের গল্পেই তার নজির রয়েছে। রুশ দেশে খেটে খাওয়া মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল চীন দেশে, দাঁড়াবার আয়োজন করছে নানান দেশ। ফলে মালিকের দল শেষ পর্যন্ত সত্যি সামাল দিতে পারেনি, হার মানতে হয়েছে। কিন্তু ব্যাপারটা অমন সহজ নয়। সাধারণ মানুষের স্বার্থে ক্ষমতা দখলের পরেও এসব দেশেও নতুন নতুন সমস্যা উঠেছে, আর তার সমাধান জন্য খুঁজতে হচ্ছে নতুন নতুন উপায়। সমস্যাগুলো দেখে অনেকেই কম বেশি হতাশ হয়েছেন, কিন্তু ভুলে গেলে চলবে না, মানুষের এগিয়ে চলার আর কোনো পথ নেই। মানুষের পক্ষে ফিরতি পথে পেছোবার কথাই ওঠে না। তাই যেসব সমস্যা উঠছে, হয়তো আরও উঠবে, তার সমাধান মানুষই বের করবে।
সাধারণ খেটে খাওয়া মানুষ। আর একটা কথা ভুললে চলবে না, মানুষের পুরো ইতিহাস কত বছরের, তার তুলনায় আজকের সমস্যাগুলো আর কয়েকদিনের। মালিকদের হাত থেকে শক্তি কেড়ে নেওয়ার কথা তো এই সেদিনের ব্যাপার, মাত্র বছর 70 হতে চলল। মানুষের পুরো ইতিহাসটার কথা ভাবলে চোখের পলকও নয়। এই 70 বছরের পরীক্ষায় যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলোকে চিরকালের সমস্যা বলে ভাবলে তো বেকুবি হবে। এককালে মানুষ সামান্য পাথরের টুকরো হাতে নিয়ে বাঁচবার আয়োজন করেছিল। সেইখান থেকে শুরু করে মানুষ আজ কোথায় এসে পৌঁছেছে। মানুষের এগোবার পথে আজও যত বাধা, তার সমাধান মানুষের সামনে যেন অনন্তকাল পড়ে রয়েছে। দারুণ না? কিছু কিছু অংশ শুনে মনে হয়েছে না যে হ্যাঁ, আমরাও এই ধরনের সমস্যার মধ্যে আছি, যে আমাদের সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। এবং যেটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো, সমস্যার সমাধানের পথ আমরা কিভাবে খুঁজব। শেষ চ্যাপ্টার, মরিয়ার শেষ কামড়। কথা উঠছে, মানুষ কি সত্যি আরও এতদিন বাঁচবে? পৃথিবীতে নতুন পৃথিবী গড়বার বদলে পুরো পৃথিবীটা নয় ছাই হয়ে যায়। যারা প্রভু, যারা মালিক, তারা কি সাধারণ মানুষকে এগিয়ে চলার পথটা সহজে ছেড়ে দেবে? নিশ্চয় নয়। মরণ সুনিশ্চিত জানলে জানোয়ারও একটা মরণ কামড় দিতে কসুর করে না। মালিকের দলও তার কসুর করে না, করবে না। আধুনিক বিজ্ঞানকে কবজায় এনে তারা যেসব মরণাস্ত্র তৈরি করেছে তাই নিয়ে একেবারে স্বার্থ রক্ষার শেষ পর্যন্ত চেষ্টা করবে। এ তো সেদিনের কথা, আজ থেকে বছর 40 পুরো হয়নি। দ্বিতীয় মহাযুদ্ধ তখন শেষ হবে। জাপানের রাজনৈতিক আর সামরিক শক্তি যখন ফুরিয়ে এসেছে, বড় রকম নরহত্যা সত্যিই তেমন দরকার নেই। এহেন অবস্থায় আমেরিকার উড়োজাহাজ থেকে জাপানের 2টো শহরের উপর অ্যাটম বোমা ফেলল। ফলে হিরোশিমা শহরে চোখের নিমেষেই প্রায় 60,000 মানুষ পুড়ে খাক হয়ে গেল। নাগাসাকি শহরে পুড়ে খাক হয়ে গেল 1030 মানুষ। এই হলো মালিক শ্রেণীর মরণ কামড়ের একটা নমুনা। দুনিয়ার মানুষকে যেন সমঝে দেওয়া কি ভয়ঙ্কর মরণাস্ত্র ওদের হাতে। কিন্তু সেদিনের অ্যাটম বোমের তুলনায় আজকের তৈরি বোমাগুলোর তেজ ঢের ঢের জটিল। প্রথমত এহের মরণাস্ত্র আজ শুধু একটা দেশের মধ্যেই আটকে নেই। যেসব দেশে উৎপাদনের উপায়গুলোর উপর মুষ্টিমেয় মালিকের দখল এবং ক্ষমতা যাদের হাতে, সেসব দেশেরই হাতে রয়েছে এইসব অস্ত্র। পাশের ঘরে পিস্তলধারী ডাকাত ঢুকেছে শুনলে আমার পক্ষেও একটা পিস্তল খোঁজার দরকার পড়ে। কিন্তু সে কথা না হয় বাদই দিলাম। বিজ্ঞানের আরও একটা হিসাব রয়েছে। এহেন মরণাস্ত্র শুধু ব্যবহার করলেই তো হলো না, তার ফলাফল আসলে অনেক দূর পর্যন্ত গড়ায়। এইরকম পরমাণু বিস্ফোরণের ফলে তৈরি হয় তেজস্ক্রিয় বস্তুর মেঘ। সেই মেঘ পৃথিবীতেই নেমে আসে। ওই তেজস্ক্রিয় বস্তুর মধ্যেও নিশ্চিত মৃত্যুর স্বাক্ষর। তাই কোনো একটা দেশ যখন এহেন অস্ত্র ব্যবহার করে, তা থেকে তৈরি মেঘের তেজস্ক্রিয় বস্তু সেই দেশের উপরও নেমে আসার সম্ভাবনা। সোজা কথায়, মরতে গেলে আজ মরতেও রাজি আছি, মারতে গেলে আজ মরতেও রাজি আছি। কথাটা শুধু সাধারণ মানুষের বেলায় নয়, মালিকদের বেলাতেও সত্য। তাহলে কি বলবো? দেশে দেশে মানুষে মানুষে যে ভ্রাতৃভাবের স্বপ্ন প্রাচীনকাল থেকে জ্ঞানীগুণীরা দেখে এসেছেন, প্রচার করেছেন, তাকে আজ বাস্তব সফল করতে হলে এখানে যেন কি লেখছে, তাকে আজ বাস্তব সফল করতে নিয়ে যেতে চায় সবচেয়ে মারাত্মক মরণাস্ত্রই।
চেয়েছেন তাকে আজ বাস্তব সফল করতে ও জ্ঞানীগুলো দেখে এসে প্রচার করেছেন তাদের সেই স্বপ্ন এই মরণাশ্রয় কেড়ে নিচ্ছে। প্রশ্নটার উত্তর আসলে খুব সোজা নয়, কেননা আজও পৃথিবীতে অনুন্নত দেশের সংখ্যা বড় কম নয়। সেসব দেশে তাবে রাখার জন্যে অমন ভয়ঙ্কর মরণাস্ত্রের দরকার পড়ে। সাবের কলের বন্দুক আর বেনোয়াটি আর যথেষ্ট নয়। তাছাড়া উন্নত দেশগুলোতে প্রচার মাধ্যমের শক্তি এমনই প্রবল যে নিঃস্ব শ্রমিকদের মনে নানা রকম কিমাকার মিথ্যা প্রচার তারা করতে পারে। ফলে তাদের পক্ষেও এক হওয়া, সংগঠিত হওয়া বড় সহজ কথা নয়, বড় সহজ নয়, কিন্তু হতেই হবে। এহেন একটা চেতনা দিনকে দিন আমাদের মধ্যে বেড়ে চলুক। তা চললে মানুষের গল্প একটা দারুণ নতুন সম্ভাবনা দেখা দেবে। দেখা যাক মানুষের গল্প সত্যি কতটা বাধা পেরোতে পারে। দেখা যাক আধুনিককালের নতুন পৃথিবী কতটা পূর্ণ বাস্তবে পরিণত হতে পারে। তবে একটা কথা কিছুতেই ভোলা চলবে না, এই গল্পের আসল নায়ক নায়িকা বলতে তুমি, আমি, আমরা সকলে। তাই গল্পটা শুধু শোনবার বা জানবার ব্যাপার না, আগামীকালের অবস্থাটা নির্ভর করছে তুমি, আমি, আমরা সকলে, আমাদের সকলের উপর। আমাদের সবাইকে সার্থকভাবে এই গল্পের পরের অধ্যায় রচনা করবার জন্যে কোমর বাঁধতে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং জ্ঞানের ভিত্তিতে সত্যি হাত লাগাতে হবে। ইয়াস, দারুণ না মানুষের গল্প? ইয়াস, এখানে একটা খুবই সত্যি কথা বলেছে যে এই মানুষের গল্পটা আসলে রিলে দৌড়ের মতো। অনেক 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 কাল আগে পৃথিবীটা যেরকম ছিল, আজকে অনেক 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 কাল পরে পৃথিবীটা আসলে সেরকম কিন্তু নেই। এবং এক এক যুগে মানুষজন এক এক রকম ছিল, এক এক সভ্যতা এক এক রকম ছিল। আমরা বলি এখন মানব সমাজের সোফা যতগুলো সভ্যতা আমরা পার করে আসছি, এই বর্তমান সভ্যতাটাই জ্ঞানে বিজ্ঞানে একটা অন্যরকম জায়গায় আছে। এবং এই গল্পে যেটা বলছিল শেষে অধ্যায়টা আমরা পড়েছিলাম যে পৃথিবীর যাবতীয় ক্ষমতা উৎপাদনের যা উপায়গুলোর উপর মুষ্টিমেয় মানুষের অনেক দখল। এবং লেখক অনেক বড় বড় স্বপ্নের কথা বলেছেন। আমি জানি না এরকম কি আসলে কখনোই সম্ভব নাকি, কারণ সাধারণ মানুষ বলতে লেখক আসলে কী বুঝিয়েছেন। কারণ এই পৃথিবীতে বাঁচতে হলে আমাদেরকে কিন্তু জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে আগাতে হবে। মালিক পক্ষ কেন শক্তিশালী? কারণ তারা এই প্রযুক্তিগুলোর মধ্যে ইনভেস্ট করে এবং ইনভেস্ট করে তারা ওইটাকে দখল করে, এবং ওই জন্যই তাদের এই যে উৎপাদনের উপায়গুলোর উপর তাদের দখল বেশি বলে ওরা আমাদেরকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করতে পারে। আর কিছু কিছু জায়গা তো শুনে মনে হয়েছে যে হ্যাঁ, আমরা এখন সেই অবস্থাটার মধ্যে আছি। আমরা অনেক নতুন নতুন সমস্যার মধ্যে আছি। এই নতুন নতুন সমস্যাগুলোর কিছু আধুনিক সমাধান আমাদের দরকার। তো সেই সমাধান আমরা কীভাবে পাবো? আর এই পুরা যেই গল্পের শেষ নেই জার্নিটা আপনাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আর বেশি বড় না করি। সবাই ভালো থাকবেন। আর আজকেও শেষ রোজা, আগামীকাল ঈদ শুরু হচ্ছে, তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যারা এর আগে যেটা এই মানুষের গল্পটা, যে আসলে এই পৃথিবীর গল্পটা যে আসলে কত বিস্ময়কর, আসলে যে কত রহস্যময়, এটা আপনারা যারা প্রথম থেকে এই গল্পটা শুনে আসছেন আমি শিওর তারা ধরতে পেরেছেন। আর যারা শুনেনি তারা এপিসোড 1 থেকে আবার শুনে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের ভালো লাগবে, এবং হ্যাঁ, আপনাদের ভালো লাগবে এবং নতুন করে একটা জানবার ইচ্ছা, জানবার তাগিদ। কারণ দেখেন, উন্নত বিশ্বগুলোর সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে আমরা খালি লেবারগিরিতে আমরা শ্রেষ্ঠ, আমরা কিন্তু জ্ঞানে বিজ্ঞানের শ্রেষ্ঠ না, আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের শ্রেষ্ঠ না। ঠিক আছে? সো দেখেন, আমাদেরকে ইচ্ছা করেই কেমন করে যে একটা জাতি বানিয়ে রাখা হয়েছে। তারপরে আমাদের আইন কানুন নিয়ম কানুনগুলোও দেখেন আমাদেরকে বেশিরভাগই হচ্ছে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্যে, কোনোগুলোই আমাদের কমফোর্ট দেওয়ার জন্যে না। তারপরে এই যে অধিকার, নতুন পৃথিবীতে অনেকগুলো নতুন নতুন আমরা অধিকারের কথা জানি যে হ্যাঁ, অধিকার দিতে হবে।
একটা অন্ধের অধিকার আছে, একটা পঙ্গুর অধিকার আছে, একটা কি বলে মানুষের অধিকার আছে। এবং এই যে অন্ধ পঙ্গু বললাম, এটা কিন্তু আমি নারী পুরুষ উভয় মিলেই বলেছি। নারী পুরুষ, তৃতীয় লিঙ্গ, হিজড়া সমাজ, সবাইকে। সো মানুষকে মানুষের অধিকারের কথা চিন্তা করে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের অধিকারের কথা চিন্তা করে একটা সমাজ সভ্যতা আসলে যদি গড়া যায়, আমি জানি না এই লেখকের কিছু স্বপ্ন হয়তো সত্যি হয়েও যেতে পারে। আই ডোন্ট নো। সো আমার জাস্ট এটাই আশা যে আমাদের বর্তমান যুগে যে সমস্যাগুলো, সেটার সমাধানগুলো আধুনিক সমাধান হোক। সো সেটা কেমন হতে পারে সেটাও আমাকে কমেন্টে জানতে ভুলবেন না। বাই।